দর্শক শুভেচ্ছা জানাই। মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা ডেঙ্গু জ্বর সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং এসএমএসের জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমাদের টেলিফোন এবং এসএমএস করতে অনুষ্ঠান চলাকালে স্ক্রলে দেখানো নম্বর এবং নিয়মগুলো লক্ষ্য করুন। এই অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/মাছরাঙা টেলিভিশন লাইভে। দর্শক, স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার অনুষ্ঠানটি পরবর্তীতে মোবাইল ফোনে শুনতে গ্রামীণ ফোন, এয়ারটেল কিংবা বাংলা লিংক নম্বর থেকে ডায়াল করুন 16239 নম্বরে। ডেঙ্গু জ্বর সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডাক্তার রোজানা রৌফ। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ। আজকে আমরা ডেঙ্গু জ্বর নিয়ে আলোচনা করব। বিশেষ করে এই সিজনে দেখা যাচ্ছে যে ডেঙ্গু জ্বরের কারণে অনেক শিশু মৃত্যু বরণ করেছে এবং শিশু মৃত্যুর হার অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। আমরা সবাই জানি যে এডিস মশার কামড়ে এই ডেঙ্গু জ্বরটা হয়। আমি আপনার কাছে জানতে চাইব যে মশার কামড়ের সাধারণত কতদিন পর এই ডেঙ্গু জ্বরের উপসর্গ দেখা দেয়? সাধারণত মশা কামড়ের 3 থেকে 14 দিন পরে উপসর্গগুলো দেখা যায়। মানে এটা ওয়াইড রেঞ্জ আর কি, 3 থেকে 14। আমরা সাধারণত বলি 7 থেকে 10 দিনও বলি। আচ্ছা, সাধারণত তখন দেখা যায় যে আসলে যে ওই সময়টাই জ্বর হলে ধরে নেওয়া যেতে পারে যে তার হয়তো এই কয়েকদিনের মধ্যে যে মশা কামড় দিয়েছে সে কারণে এই জ্বরটা এসেছে, উপসর্গ ডেঙ্গু জ্বরে। আচ্ছা, ডেঙ্গু জ্বর এবং ডেঙ্গু হেমোরেজিক ফিভার, আমরা অনেকগুলো টার্ম জানি, যেমন ডেঙ্গু জ্বর, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম। এগুলোর আলাদা আলাদা ব্যাখ্যা কি দিবেন আপনি, কিংবা কাকে বলে? ডেঙ্গু জ্বরটাই যখন ক্রিটিক্যাল স্টেজে, যার সাধারণত ফিভার থাকে 1-2 3rd ডে পর্যন্ত, 4র্থ, 5ম, 6ষ্ঠ দিনেই দেখা যায় প্লাজমা লিকেজটা শুরু হয় এবং সেটাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারের দিকে তাকে নিয়ে যাচ্ছে। প্লাজমা লিকেজ যখন শুরু হলো, এটার কারণে তার ব্লাড প্রেশার ফল করে যায়, পেশেন্ট শকে চলে যায় এবং এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম, এই সমস্ত কমপ্লিকেশনগুলো সেই সময়ই শুরু হয়ে যায়। এবং ডেঙ্গু হেমোরেজিক ফিভারে আবার ব্লিডিংও হয় কোয়াগুলোপ্যাথির কারণে। আচ্ছা, এই যে এখন এই সময় ডেঙ্গু হচ্ছে এবং এই সময় আমরা জানি যে কোভিডও হচ্ছে এবং দেখা যায় যে দুটো ক্ষেত্রেই জ্বর থাকে, গায়ে ব্যথা থাকে, কেউ একজন কিভাবে আলাদা করতে পারেন যে এই জ্বরটা ডেঙ্গুর কারণে নাকি কোভিডের কারণে? ডেঙ্গুর জ্বর যেটা হয় সেটা খুব হাই গ্রেড ফিভার থাকে, 103-104 ডিগ্রির মতো, এবং করোনার জ্বরটা কিন্তু এত বেশি হাই গ্রেড হয় না, অল্প হয়তো 100-101-এর মতো হয়। ডেঙ্গুর যেমন প্রচণ্ড গায়ে ব্যথা থাকে, হেডেক থাকে, তার চোখের পিছনে ব্যথা থাকে, এটা একটা তার জন্য একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া। কিন্তু এবং ব্রেক বোন ফিভার থাকে, তার প্রচণ্ড গায়ে ব্যথা, মনে হয় যেন তার হাড় ভেঙে যাচ্ছে এরকম। আর করোনার বলা হয় যে তার গলায় ব্যথা থাকে। আর করোনাতে যেমন সপ্তাহে একদম উইকের শেষের দিকে তার শ্বাসকষ্ট দেখা দেয়, তার কাশি থাকে। আর ডেঙ্গুর যেটা, তার ব্লিডিং থাকে, তার স্কিন র্যাশ থাকে। র্যাশ, ডেঙ্গুর 3 ধরনের র্যাশ হয়। প্রথম দিকে হয় একদম লালচে, সারা গা লালচে হয়ে যায়। সেকেন্ড টাইপ র্যাশটা হয় মিলিয়া টাইপ, তখন হাত দিয়ে যদি গায়ে চাপ দিয়ে ধরলে একটা আঙুলের ছাপ পড়ে যায়। এবং আরেকটা র্যাশ হয় ডেঙ্গুর, যেটা একদম কনভালেসেন্ট ফেজে, যখন ইচিং হয় সেই র্যাশটাতে, এবং তখন বোঝা যায় পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা, এবং এই যে আপনি বললেন ডেঙ্গু হেমোরেজিক ফিভারে, তখন কি কোনো রক্তক্ষরণের কোনো ইয়ে থাকতে পারে? ডেঙ্গু হেমোরেজিক ফিভারে তো রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ হয়। এরকম কি হতে পারে কেউ ডেঙ্গু জ্বর হয়েছে কিংবা ডেঙ্গুতে আক্রান্ত আছেন কিন্তু কোনো লক্ষণ প্রকাশ পেল না? হ্যাঁ, এমনও হতে পারে, তার কোনো লক্ষণ প্রকাশ পেল না, অ্যাসিমটোমেটিক। এটা প্রাইমারি ইনফেকশনেই সাধারণত হয়। আবার আরেকটা আছে একটু আনডিফারেন্সিয়েটেড ফিভার, যে তার জ্বর হলো কিন্তু ঠিক ডেঙ্গুর স্পেসিফিক যে তার প্রচণ্ড গা ব্যথা, র্যাশ, সেগুলো থাকলো না, একটু অল্প একটু সিমটম দিয়ে সে পার পেয়ে গেল। আচ্ছা, এবং সেক্ষেত্রে আসলে কেউ একজন যদি ডেঙ্গু দ্বারা আক্রান্ত হয়, হয়তো তার মধ্যে কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে না, কিন্তু ওনাকে যদি কোনো এডিস মশা কামড় দেয়, তাহলে তো সেটা সেই ডেঙ্গুটা আরেকজনের, মানে বাসার কেউ অথবা পাশে যিনি আছেন তাকেও হয়তো এটা সংক্রামিত করতে পারে। তবে যদিও বলা হয়ে থাকে, সে যখন মানে খুব জ্বর থাকলেই সেই জিনিসটা আরো বেশি হয়,
যখন একটা পেশেন্টের জ্বর থাকবে সেই সময়টায় তাকে মশারির মধ্যে থাকতে এই জন্যই উপদেশ দেওয়া হয়, যাতে মশাটা যাতে পেশেন্টকে কামড়াতে না পারে, অন্যদেরকেও যাতে ট্রান্সমিট করতে না পারে, সংক্রমিত করতে না পারে। আচ্ছা, এই ডেঙ্গু জ্বরের কারণে কিংবা এই ইনফেকশনের কারণে শরীরের কোন অঙ্গ সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে? সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে লিভারে। এরপরে আমরা দেখেছি প্যানক্রিয়াসে হয়, কিডনিতে হয়, ব্রেনে। আর হচ্ছে যে আমরা দেখেছি যে যখন কিডনি আক্রান্ত হয় সেটাই ডেথ রেটটা তাদের বেশি হয়। আমাদের একটা স্টাডি হয়েছিল আমাদের হসপিটালে, সেখানে এটাই আমরা পেয়েছি। আচ্ছা, স্টাডিতে আপনারা কি পেয়েছেন যে যাদের এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোমে হ্যাঁ আমরা সবচেয়ে বেশি পেয়েছিলাম যে লিভার বেশি আক্রান্ত হয় এবং কিডনি যদি আক্রান্ত হয় তখন মর্টালিটি রেটটা একটু বেশি থাকে। আচ্ছা, আপনাদের হসপিটালে এই যে আপনারা ডেঙ্গু রোগী দেখছেন, কোন ধরনের মানে কোন বয়সীরা আসলে বেশি ভর্তি হচ্ছে আপনাদের স্কয়ার হসপিটালে? সবচেয়ে বেশি ভর্তি হচ্ছে সাধারণত 45 থেকে 50 বছর। আচ্ছা, এছাড়া আরও বেশি আমরা মানে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি যাদের কোমরবিড ডিজিজ আছে, ডায়াবেটিক, যার সাথে হাইপারটেনশন বা তাদের লাং ডিজিজ আছে বা লিভার ডিজিজ, কিডনি ডিজিজ আছে, তাদেরকে আমরা ভর্তি করতে তো বলি। আর যদি প্রেগনেন্ট থাকে বা 65 বছরের বেশি বা বয়স কম, বেশি ইনফ্যান্ট, ছোট বাচ্চা। আমি আপনার কাছে জানতে চাইবো যে ডেঙ্গু জ্বর কিংবা ডেঙ্গু যদি হয় তাহলে সেটা কনফার্ম হওয়ার জন্য কি পরীক্ষা আছে? জ্বরের প্রথম দিনেই যদি টেস্ট করা হয় NS1 অ্যান্টিজেন, সেটা কিন্তু পজিটিভ আসে প্রথম দিনেই। আচ্ছা, এবং 5 দিন হয়ে গেলে আমরা RT-PCR টেস্ট করতে বলি এবং 7ম দিনের পর থেকে আমরা অ্যান্টি ডেঙ্গু অ্যান্টিবডি করতে বলি। আর শুধু যদি সিম্পল সিবিসি টেস্ট দিয়ে আমরা বুঝতে চাই, তো সেকেন্ড দিনেই দেখা যায় যে পেশেন্টের লিউকোপেনিয়া হয়, WBC কাউন্টটা 5000 বা তার নিচে 5000-এর কাছাকাছি থাকে। আর তার 24 ঘন্টার মধ্যে প্ল্যাটলেট কাউন্টটা কমতে থাকে এবং তারও 24 ঘন্টা পরে হেমাটোক্রিটটা বাড়ে এবং এভাবে তখন আমরা একটা অনুমান করতে পারি এই পেশেন্টটা ডেঙ্গু। আচ্ছা, এবং এই যে প্লেটলেট কাউন্টটা কমতে থাকে, সাধারণত কতটুকু পর্যন্ত আপনারা অ্যালাউ করেন কিংবা আপনারা বলেন যে ঠিক আছে ভয়ের কোনো কারণে? কারণ আমরা জানি যে প্লেটলেটের আমরা যদি একটা রেঞ্জের কথা বলি তাহলে আমরা বলি যে 1.5 লক্ষ থেকে 3 লক্ষ এরকম। তো এটা কি এর একটু নিচে নামলেই কি আপনারা রোগীকে ভর্তি হতে বলেন নাকি একটু অপেক্ষা করেন? সাধারণত সাথে যদি কোমরবিড কন্ডিশন থাকে এবং 1 লাখের নিচে গেলেই সাধারণত মনিটরিংয়ের জন্য অনেক সময় বলা হয় যে ভর্তি করার জন্য। তবে ক্রিটিক্যাল সেই সময় আমরা ভাবি যখন 20,000-এর নিচে কমে যাচ্ছে এবং যেসব পেশেন্টের একটু ব্লিডিংয়ের চান্স আছে, ধরেন কোনো মেয়ের হয়তো LMP এমন যে তার পিরিয়ডটা খুব কাছে, কাজে তার একটা ব্লিডিংয়ের কিন্তু সম্ভাবনা থেকেই যায়। তো সেই সব ক্ষেত্রে আমরা একটু ওয়ারিড থাকি, ব্লাড অ্যারেঞ্জ করার মানে স্ক্রিনিং করিয়ে রাখি আর কি। আচ্ছা, এবং এই যে আপনি এর মধ্যেই আলোচনা করছিলেন যে NS1 অ্যান্টিজেনের ব্যাপারে, সেটা একটু বলবেন। হ্যাঁ, NS1 অ্যান্টিজেনটা একবার যখন আমরা বুঝে গেলাম যে পজিটিভ এসেছে, এটা কিন্তু ওই করোনা টেস্ট অনেকে যেমন 14 দিন পরে আবার রিপিট করে দেখে যে এখনো পজিটিভ না নেগেটিভ। আমি অনেক পেশেন্টকে দেখেছি নিজেরাই ওরা NS1 অ্যান্টিজেন বারবার করতে থাকে যে ওটা নেগেটিভ হয়েছে কিনা। তো এটা একেবারেই প্রয়োজন নেই, একবার যদি পজিটিভ হয়ে যায় বোঝাই গেল যে তার ডেঙ্গু হয়েছে এবং নেগেটিভ হওয়ার কোনো দেখার দরকার নেই। জি, আচ্ছা, সাধারণত এই যে আমরা অ্যান্টিবডির কথা বলছি যে IgG, IgM, এই অ্যান্টিবডিগুলো সাধারণত কতদিন থাকে? একটি সেরোটাইপ দিয়ে যখন আক্রান্ত হয় একজন পেশেন্ট, সেই সেরোটাইপটার জন্য তার আজীবনের জন্য অ্যান্টিবডি তৈরি হয়ে যায় এবং অন্য যে আরও 3টি সেরোটাইপ আছে তাদেরকে সে কয়েক মাস প্রোটেকশন দেয়, কিন্তু পরবর্তীতে ওই 3টি সেরোটাইপ যেটা দিয়ে সে আক্রান্ত হয়নি সেটা দিয়ে যদি আক্রান্ত হয় তখন তার সেকেন্ডারি ইনফেকশন বলে, তখন আবার ডেঙ্গুটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সেক্ষেত্রে অ্যান্টিবডি মিডিয়েটেড কিছু মানে অ্যাক্টিভিটির কারণে কোয়াগুলোপ্যাথি হয়, DIC হয়, মানে ঝুঁকিগুলো বাড়ে আর কি, বেড়ে যায়। আচ্ছা, এরকম কি হয় যেমন কোভিডের ক্ষেত্রে আমরা যা বলি যে কেউ যদি একজন কোভিড আক্রান্ত হয় পরবর্তী 3 মাস তার মধ্যে অ্যান্টিবডি থাকে কিংবা সংক্রমিত হওয়ার চান্স কম থাকে, এটা বলা হয়। ডেঙ্গুর ক্ষেত্রে কি এরকম কিছু আছে? হ্যাঁ, সেটাই। ওই যে একবার আক্রান্ত হলো একটা সেরোটাইপ দিয়ে, সে লাইফ লং সেই সেরোটাইপ দিয়ে আর হবে না, সেই সেরোটাইপ দিয়ে, কিন্তু তার মানে এটা না যে তার ডেঙ্গু হবে না, অন্য 3টি দিয়ে হতে হবে, নেক্সট ইয়ারেই হবে।
আচ্ছা, মানে কেউ যদি এটা মনে করে থাকেন যে তার একবার ডেঙ্গু হয়েছে, পরবর্তীতে আর হওয়ার সম্ভাবনা নেই, না, না। তাহলে এটা ভুল ধারণা ভুল হবে। জি। কারো একবার ডেঙ্গু হওয়ার পর দ্বিতীয়বার হতে পারে কিনা, তার মানে যে সেরোটাইপ এর কথা আপনি বলছেন, সেটা দিয়ে যদি পরবর্তীতে আক্রান্ত হয় তাহলে তো তার হবেই। কারণ অনেকেই প্রশ্নটা করেন যে আমার একবার ডেঙ্গু হয়েছে আবার হবে কিনা। জি, হ্যাঁ। সেটাই হবে। আচ্ছা, অন্য ডেঙ্গু সেট জ্বরের হতে হবে। চিকিৎসা যদি কেউ মনে করেন যে ডেঙ্গু হয়েছে, কিংবা আপনারা দেখলেন NS1 অ্যান্টিজেন পজিটিভ আছে, কিংবা সে ডায়াগনোজড ডেঙ্গু, সেক্ষেত্রে কি বাসায় চিকিৎসা সম্ভব? হ্যাঁ, পেশেন্টের শুধু যদি মাথা ব্যথা, জ্বর, র্যাশ থাকে, অন্য কোনো ওয়ার্নিং সাইন না থাকে, তাহলে সে বাসাতেই ট্রিটমেন্ট করতে পারে। তার জ্বরের জন্য প্যারাসিটামল খাবে, প্রচুর তরল খাবে। আমরা প্রায় বলি যে 2.5 থেকে 3 লিটারের মতো পানি খেতে পারলে ভালো। সিজনাল ফ্রুটস খাবে। আচ্ছা, এবং এই যে বাসায় থাকে, অনেকে মনে করেন যে ডেঙ্গু হলেই হসপিটালে ভর্তি প্রয়োজন আছে কিনা। আসলে এখন কোভিডের কারণে হসপিটালগুলোতে এমনিতেই যেই বেড পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে ডেঙ্গু রোগীদের উপর এই ব্যাপারটা আমরা বলতেই পারি যে ইনিশিয়াল স্টেজে বাসায় থাকাটাই হ্যাঁ, বাসায় থাকে। কিন্তু বেশি ওয়ার্নিং যৌক্তিক সাইনগুলো হবে। যদি কারো থাকে যে তার প্রচন্ড বমি শুরু হলো, সেটা আর কিছুতেই থামছে না, তারপর তার পেটে ব্যথা, তারপর লাংসে পানি চলে এসেছে, পেটে পানি চলে এসেছে, প্ল্যাটলেট কাউন্ট 1 লাখের নিচে চলে যাচ্ছে, এবং সাথে তার সে ডায়াবেটিক, তার লাংসের সমস্যা আছে, তার কিডনির সমস্যা আছে। তো এরকম যদি কমপ্লিকেটেড রোগী হয়, বা ওই যে এর আগে একটাকে বলেছি আমি, প্রেগন্যান্সি বা বাচ্চা এবং 65 বছরের বেশি, তাদেরকে বাসায় রাখাটা আসলে একটু রিস্কি হয়ে যায়, এবং ঝুঁকিপূর্ণ বাসায় হয়ে যায়। তার দেখার কেউ নাই এমন মানুষ যদি হয়ে থাকে যে বা বিদেশ থেকে সে এখানে বেড়াতে এসেছে, তার সাথে কিন্তু কেউ নাই, তখন তাকে আমরা অ্যাডমিট হতে বলি। অনেক ফরেনারদেরকে তখন অ্যাডমিট করা হয় কিন্তু। আচ্ছা, যদি এরকম হয় যে ডেঙ্গু জ্বরে আপনারা বলেন যে প্যারাসিটামল খেতে, কিন্তু প্যারাসিটামলে জ্বর কমছে না, সেক্ষেত্রে একজন কি করবেন? প্যারাসিটামল হয়তো আমরা ওরালি খেতে বলি 101 এর বেশি হলে, আর 102 এর বেশি হলে তো সে পার একটালে সাপোজিটরি দিবে। যদি দেখা যায় যে এরপরও কমছে না, সে বরফ দিয়ে ট্রাই করতে পারে। এক্সিলা বা গ্রয়েনে বরফটা দিলে কিন্তু বেশ টেম্পারেচার কমে যায়। এসি টেসি ছেড়ে রাখবে, সেটা তো টেম্পারেচার কমে যায়। এত কিছুর পরেও যদি না কমে, সেই ক্ষেত্রে তাকে হসপিটালাইজ হতে হবে বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে 103 বা এরকম যদি হয়ে থাকে। কারণ একটা ডেঞ্জার সাইন আছে যে 106, 7, এটা কিন্তু খুব মারাত্মক একটা ব্যাপার। তখন অনেক সময় আইসিইউ লাগে, তখন র্যাবডোমায়ালাইসিস হয়ে তার কিডনি অকেজো হয়ে যায়। যে এইসব, অনেকে আবার ফিব্রাইল কনভালশন হয়। তো এই রিস্কটা না নিয়ে যদি 102 এর চেয়ে বাড়তে থাকে, তার ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আচ্ছা, আপনারা এরকম দেখেছেন রোগী যে ডেঙ্গু রোগী 106 টেম্পারেচার নিয়ে ভর্তি হয়েছে হসপিটালে? 106 নিয়ে দেখিনি, তবে ওপিডিতে এসে বলেছে যে 106 হয়েছিল বাসায়। আচ্ছা, সাধারণত দেখা যায় যে এই ধরনের রোগীদের, ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে ব্লাড প্রেশার কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কি আপনারা বলেন বাসায় ওর স্যালাইন খেতে, অথবা এই ধরনের কোনো কিছু? ব্লাড প্রেশার কমে গেলে জি, ব্লাড প্রেশার কমে গেলে ওর স্যালাইন তো সে খাবে, এবং যদি তার ব্লাড প্রেশার কমে যায়, সেটা তো তার প্লাজমা লিকেজ ইন্ডিকেট করে। তো সেই ক্ষেত্রে তার আইভি স্যালাইন দেওয়াটাই তার জন্য ভালো। কারণ চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দিনে যে আইভি যেটা প্লাজমা লিকেজ হয়, সেটা কিন্তু 48 ঘন্টার মধ্যে আমরা তার বডি ওয়েট ক্যালকুলেশন করে, ফ্লুইড ডেফিসিট, মেনটেনেন্স সব কিছু মানে ক্যালকুলেশন করে আমরা ফ্লুইডটা দিয়ে দিই 48 ঘন্টার মধ্যেই। আপনাকে আমি একটা মজার তথ্য দিই। আজকে হচ্ছে বিশ্ব মশা দিবস। আমরা আজকের দিনে এই ডেঙ্গু রোগবাহী যে এডিস মশা, এটা নিয়ে আমরা কথা বলছি। আমি আপনার কাছে জানতে চাইবো যে সাধারণত এই মশা যখন কোনো ডেঙ্গু রোগীকে কামড় দেয়, তার কতদিন পর সে অন্য একজন সুস্থ মানুষকে সংক্রমিত করতে পারে? ডেঙ্গু মশা একজন অসুস্থ মানুষকে যখন বাইট করলো, তার 8 থেকে 10 দিন পরে সে কিন্তু ইনফেক্টেড হয়। ইনফেক্টেড হওয়ার পরে যখন সে একজন সুস্থ মানুষকে বাইট করে, তখন সে সেই অসুখটাকে ট্রান্সমিট করতে পারে, তার আগে না। আচ্ছা, তার মানে 8 থেকে 10 দিন তার সময় লাগে। আচ্ছা, এবং প্রত্যেক বছর দেখা যায় যে এই সিজনে, মানে বর্ষা সিজনে এই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। সারা বছর না থেকে কেন এই সময়টাতেই বেশি দেখা যায়? হ্যাঁ, শুধু মৌসুমি এবং মৌসুমি পরবর্তী, মানে জুন জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত আমরা ডেঙ্গু পেশেন্টদেরকে ডিল করি। এই সময়টা এই কারণেই হয়, কারণ এই ডেঙ্গুর যে ভেক্টর
মশাদের যে বৃদ্ধি এই জিনিসটা হয় 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড এই টেম্পারেচারে, এবং যখন বাতাসের আর্দ্রতা 80% হয় আর কি, তো সেই সময়ই তারা মানে বাড়তে পারে, বিস্তার লাভ করতে পারে। ডেঙ্গু রোগীর খাবার কেমন হওয়া উচিত? ডেঙ্গু রোগীর খাবার হওয়া উচিত কোনো স্পাইসি কোনো খাবার না, সে প্রচুর সিজনাল শাকসবজি খাবে, ভিটামিন B12 সমৃদ্ধ, ভিটামিন K, ভিটামিন C, D, অনেক লিফি ভেজিটেবল খাবে, পালং শাক, তারপরে পেঁপে ওরা খাইতে পারে, পেঁপেটা ব্লেন্ড করে সাথে লেবু দিয়ে। কিন্তু পেঁপে পাতাটা অ্যাভয়েড করা ভালো, যেটা নিয়ে সবাই খুব ইন্টারেস্টেড থাকে, কারণ এত অরুচির মধ্যে ওটা খেয়ে বমি করে সে আরো ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে। আচ্ছা, এবং পানির পরিমাণটা আপনি যদিও এর আগে বলেছিলেন, পানির পরিমাণটা 2 থেকে 3 লিটার হলেই ভালো, মানে সেটাই তার জন্য বেটার হবে যদি খেতে পারে। আচ্ছা, ডেঙ্গু জ্বর, এই যে আপনারা বলছেন যে শুরুর দিকে বাসায় থাকার জন্য, কখন এই ডেঙ্গু জ্বরটা ভয়াবহ আকার ধারণ করতে পারে, কিংবা কখন আমরা বলবো যে আসলে এই সময়টা এই কারণে ডেঙ্গু জ্বরটা মারাত্মক আকার ধারণ করলো? যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে 2000 সাল থেকে ডেঙ্গুটা প্রাইমারি ইনফেকশন বাংলাদেশে শুরু হয়েছে, তখন তো 2021, আর যেই ইনফেকশনগুলাই হচ্ছে সব কিন্তু সেকেন্ডারি ইনফেকশন, এবং বিভিন্ন তথ্য উপাত্ত থেকে দেখা যাচ্ছে যে 4th, 5th এবং 6th ডেতে ক্রিটিক্যাল ফেজটা শুরু হয়ে যায়, যখন প্লাজমা লিকেজ হয়, এবং সেই সময়ে যে ইন্ট্রাভেনাস স্যালাইনটা দিতে হয়, এবং প্রত্যেক মানুষের ওজনের উপর সেটা কিন্তু নির্ভর করে, তার ফ্লুইড ডেফিসিট এবং মেইনটেনেন্স ফ্লুইড সেইটা মানে সেভাবে ক্যালকুলেট করে এভাবে দিতে হয়, 48 ঘন্টার মধ্যে সেটা দিতে হবে। আচ্ছা, তার মানে প্রত্যেকটা মানুষের যে ওজন সেই অনুযায়ী তারপর তার এক একজনের জন্য ফ্লুইডের পরিমাণ এক এক রকম হবে। আচ্ছা, এবং এইটাই আসলে কারণ যে আগের দিকে আমরা যখন কি যে আপনি বলছিলেন যে 2020 সাল থেকে আমরা ডেঙ্গু দেখে আসছি, তখন আসলে এত ভয়াবহ ছিল না, কিন্তু এখন এত ভয়াবহ হচ্ছে, কারণ আগে হয়তো আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছি, হয়তো সেটা অ্যাসিম্পটোম্যাটিক ছিলাম, লক্ষণ প্রকাশ পায়নি, কিংবা হয়তো লক্ষণ প্রকাশ পেয়েছে সেরকম মারাত্মক কিছু হয়নি, কিন্তু যখন দ্বিতীয়বার আবার আক্রান্ত হচ্ছি তখন সেটা মারাত্মক আকার ধারণ করছে। আচ্ছা, সাধারণত ডেঙ্গুর চিকিৎসা এই যে আপনারা হাসপাতালে করে থাকেন, এটা কিভাবে করেন আপনারা? স্যালাইনের পাশাপাশি আর কি অন্য কোনো মেজার থাকে? স্যালাইনটাই আমরা চেষ্টা করি, যে তার ব্লাড প্রেশার মনিটরিংয়েরও ব্যাপার আছে, তার এছাড়া তার অন্যান্য কমপ্লিকেশন হচ্ছে কিনা, তার প্লাটলেট কাউন্টটা কমে যাচ্ছে কিনা, হিমাটোক্রিট বেশি বেড়ে যাচ্ছে কিনা, তার কোনো ইন্টারনাল ব্লিডিং হচ্ছে কিনা, সেটাও আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, এবং প্লেটলেট কাউন্ট যদি কারো কমে যায় সেক্ষেত্রে আপনারা তখন কি করেন? প্লেটলেট কাউন্টটা যদিও অত বেশি গুরুত্বপূর্ণ না, আমরা হিমাটোক্রিটটাই আসলে দেখি, তার ডিহাইড্রেশন হলে হিমাটোক্রিটটা তার বেড়ে যাবে। আচ্ছা, এবং এটার জন্য আসলে ব্লাড ট্রান্সফিউশনের কোনো পরামর্শ আপনারা মনে করেন? মানে বলে ব্লাড ফর ব্লাড, যদি ব্লিডিং হয় তখন তার ব্লাড লাগবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আর 20,000-এর নিচে হয়ে গেলে তখন যদি কারো ব্লিডিং হয় সেক্ষেত্রে সেটা আমরা অ্যারেঞ্জ করতে বলি, একটা ক্রস ম্যাচিং ডোনার স্ক্রিনিং করে রাখা, একটা মানে বাই চান্স যদি লাগে সেই ক্ষেত্রে। আচ্ছা, সাধারণত এই ধরনের চিকিৎসায় আমরা জানি যে ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, এবং অনেকেই এটার জন্য অ্যান্টিবায়োটিক খান, কিংবা হয়তো অনেক ক্ষেত্রে চিকিৎসককেও পরামর্শ দেন যে আমাকে প্লিজ একটা অ্যান্টিবায়োটিক লিখে দেবেন, আমার জ্বর আছে। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই ধরনের সিচুয়েশনের মুখোমুখি আপনি হয়েছেন কিনা, কিংবা হলে অ্যান্টিবায়োটিকের কোনো রোল আছে কিনা এখানে? অ্যান্টিবায়োটিকের আসলে কোনো রোল নাই, এবং আমরা তো মানে পেশেন্টের কথাতে যে আমরা দিব এমনও না, তবে যদি কোনো পেশেন্টের কোইনফেকশন থাকে, কোইনফেকশন আমরা কিন্তু অনেক পাই, ডেঙ্গুর সাথে হয়তো তার এন্টেরিক ফিভার আছে, টাইফয়েড যেটা, অথবা সাথে তার ইউটিআই আছে, সেই পেশেন্টগুলো একটু কমপ্লিকেটেডও হয়ে যায়, এইচডিইউ সাপোর্ট লাগে বা আইসিইউ সাপোর্ট লাগে, তো কোইনফেকশন ছাড়া আদারওয়াইজ অ্যান্টিবায়োটিকের দরকার হয় না। আচ্ছা, সেই ক্ষেত্রে তাহলে নর্মাল যে আপনি বলছেন যে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, প্যারাসিটামল এবং অন্যান্য যে ফ্লুইড বেশি খাওয়া সেটার উপরেই থাকবে। সাধারণত বারবারই আমরা জোর দিই প্যারাসিটামলের উপর, এবং প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ খেতে নিষেধ করি, এটা কেন? জ্বরের জন্য যে এনএসএডটা আসলে বলা হয় না, কারণ আমরা তো জানি ডেঙ্গু ইনফেকশন হলে লিভারটা আক্রান্ত হয়, এইচডি লেভেলটা বাড়তে থাকে, আবার এমনও হয় যে এইচডি লেভেল 1000-এর বেশিও বেড়ে যায়
শুধু এএসটি না, এসটিপিটিও যদি 1000 বেশি বেড়ে যায় সেগুলো কিন্তু ওয়ার্নিং সাইন। কাজে এই লিভারটা প্রোটেকশন দেওয়ার জন্য আর কিডনিটাও প্রোটেকশন দেওয়ার জন্য আমরা ইনোসাইড খেতে মানা করি। আচ্ছা, ব্যথার ওষুধটা এখন যেহেতু কোভিডের কারণে আমরা অনেক ভ্যাকসিন নিয়ে অনেক কথা বলছি এবং সব জায়গায় ভ্যাকসিনই আসলে এখন বলা যায় যে বার্নিং ইস্যু। ডেঙ্গুর ক্ষেত্রে কি এই ধরনের কোনো টিকা কিংবা ভ্যাকসিন আছে? হ্যাঁ, একটা লাইভ অ্যাটেনুয়েটেড টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিন আছে, যেটা 2015 সালে মেক্সিকোতে লাইসেন্স পেয়েছে এবং মার্কেট দেওয়া হয়েছিল ইয়াতে, ইন্দোনেশিয়াতে। আচ্ছা আচ্ছা, তো 20টা কান্ট্রিতে এখন সেটা লাইসেন্স পেয়েছে। এই 4টা সেরোটাইপ যে ভাইরাস আছে সবাইকে প্রোটেকশন দিবে এই ভ্যাকসিনটা। এটা আসলে এখন ফেজ 2 ট্রায়ালে চলছে। আচ্ছা, তার মানে এখনো এটা গবেষণার মধ্যে আছে, এখনো ইয়েতে মানে যেটাকে আমরা বলি যে বাজারজাতকরণ, সেটা এখনো হয়নি। না, অন্যান্য দেশে তো 20টা দেশে তো ইউজ করছে। আচ্ছা, যাতে একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তি নিজেকে কিভাবে রাখলে উনি ওনার পরিবারের অন্যান্যদের সুরক্ষিত রাখতে পারবেন? পেশেন্ট যদি তার জ্বরের সময়ে মশারিটা ব্যবহার করে অন্তত, তাহলে কোনো মশা তাকে বাইট করতে পারবে না এবং সে অন্যকে আক্রান্ত করতে পারবে না। এভাবে সে অন্যদেরকে প্রোটেকশন দিতে পারে। আচ্ছা, এবং মশারি ছাড়া সাধারণত আমরা বলি যে ফুল স্লিভ জামা কাপড় পরতে, এটা সেটা তো নিজেকে রক্ষা করার জন্য। আচ্ছা, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে ডেঙ্গু জ্বরের কারণে আসলে আমাদের নিজেদের বাসা আমাদের নিজেদেরই পরিষ্কার রাখতে হবে। আমরা যদি কর্তৃপক্ষের কথা বলি অথবা সিটি কর্পোরেশনের কথা বলি, তারা তো আর নিজেদেরও রেসপন্সিবিলিটি আছে অবশ্যই। এবং সেই ক্ষেত্রে আসলে ডেঙ্গুর যেটা এডিস মশার প্রজনন ক্ষেত্র, সেটা যেটা আমাদের বাসার অনেকের বাসায় আমাদের দেখি যে যে গাছ থাকে, সেই জায়গাগুলো পানিগুলো আসলে যাতে জমে না থাকে সেটার চেষ্টা করতে হবে। আচ্ছা, এছাড়া আপনি যে এই যে ডেঙ্গু রোগী আপনাদের হসপিটালে ভর্তি হয়, কি ধরনের জটিলতা আপনি এর মধ্যে দেখেছেন রোগীদের ক্ষেত্রে? রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ব্লাড প্রেশারটা মানে ফল করে যাচ্ছে, পেশেন্টের প্লাজমা লিকেজ হয়ে তার লাংসে পানি চলে এসেছে, শ্বাসকষ্ট হচ্ছে, বা তার পেটে ব্যথা করছে, তার মানে অ্যাসাইটিস যেটাকে আমরা বলি টিস্যু স্পেসে চলে এসেছে প্লাজমা লিকেজ হয়ে। এই সমস্ত জটিলতা হয় শুরুর দিকে। তারপরে আমরা তো ওরকম ফ্লুইড রিসাসিটেশন করতেই থাকি। 48 ঘন্টার বেশি অ্যাকচুয়ালি সেটা করা ঠিকও না, কারণ 48 ঘন্টা পরে আবার পানিটা রিঅ্যাবজর্ব হয়ে জায়গা মতো মানে আবার রক্তনালীতেই চলে যায়। কাজে এরপরও যদি দেওয়া হয় তাহলে কিন্তু তার আবার ফ্লুইড ওভারলোড হয়ে যাবে। কাজে এই জিনিসটাও বুঝতে হবে যে কখন আমি দিব এবং কখন সেটা আমি বন্ধ করে দেব, এটাও টাইম টু টাইম দেখতে হয়। এবং কোনো অর্গান ইনভলভমেন্ট হচ্ছে কিনা, যে মায়োকার্ডাইটিস হলে যে পালস রেটটা অনেক বেড়ে যাবে সেই জিনিসটা, বা লিভার যদি এফেক্টেড হয় তার এসজিওটি এসজিপিটি অনেক বেশি বেড়ে যাচ্ছে কিনা, সেক্ষেত্রে আমাদেরকে সেরকম স্পেসিফিক ওষুধ দিতে হবে। বা রেনাল ফেলিওর আমরা দেখব যে 6 আওয়ারলি সে ইউরিন পাস করছে কিনা, যদি সেটা না হয় তার মানে তার অ্যাকিউট রেনাল ফেলিওরের দিকে পেশেন্টটা চলে যাচ্ছে। আচ্ছা, ডেঙ্গু জ্বরের রোগীদের নিয়ে আপনাদের কি ধরনের সমস্যা অথবা কি ধরনের চিন্তাভাবনা আপনারা করতে হচ্ছে কিংবা ফেস করেছেন কোনো সমস্যা? এখন যে একই সাথে করোনার একটা এপিডেমিক চলছে, সাথে আবার ডেঙ্গু, এখন ব্যাপার হচ্ছে যে আমাদের সবসময় ডিফারেন্সিয়েট করতে হচ্ছে যে ডেঙ্গু নাকি করোনা নাকি সাথে আর অন্য কিছু। যেমন আমরা টাইফয়েড রোগীও পাচ্ছি সাথে, অথবা ম্যালেরিয়া রোগীও পাচ্ছি। তো এটা মানে ওয়াইড স্প্রেডে আমাদের অনেকভাবেই চিন্তা করতে হচ্ছে এবং সিমটম দেখে অবশ্য সেগুলো বোঝা যাচ্ছে। যেমন ডেঙ্গুর পেশেন্টগুলার তো মানে ব্যথার একটা কথা আছে, তার র্যাশ হবে, তার হেডেক হবে, মানে ফিভারটা হাই গ্রেড হবে। হাই গ্রেড কিন্তু সবসময় আমরা দেখতে পাচ্ছি না, অনেক পেশেন্টের হাই গ্রেড ফিভার হচ্ছে না আবার। আর করোনার পেশেন্টদের তো লো গ্রেড ফিভার থাকবে, কাশি থাকবে, তাদের রানি নোজ থাকবে। এবং একটা জিনিস, করোনার পেশেন্টদের আবার লস অফ টেস্ট অ্যান্ড স্মেল, এই জিনিসটা ওদেরকে ইন্ডিকেট করে। আবার কাশিটা বিশেষ করে, এবং একটু যে শ্বাসকষ্ট, এই জিনিসগুলো দিয়ে আমরা করোনা হয়েছে সেটা বুঝতে পারি। আবার একই সাথে কো-ইনফেকশনও কিন্তু হচ্ছে, একই সাথে করোনা একই সাথে ডেঙ্গু। এটা একটা আমি আপনাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে কারো কি একই সাথে ডেঙ্গু এবং করোনা হতে পারে কিনা? হ্যাঁ, এবং কিছু কিছু কেস পাচ্ছি আমরা, তবে অনেক বেশি না যদিও।
তবে সেই ক্ষেত্রে আবার আমরা দেখি যে তার প্রিডমিনেটিং মানে ইয়েটা কোন দিকে, তার কোভিডটা বেশি প্রিডমিনেট করছে না ডেঙ্গুটা বেশি প্রিডমিনেট করছে। তো কোভিডের তো অক্সিজেন স্যাচুরেশনটা ফল করছে সেই দিকে, এইচআরসিটি করে আমরা সেভাবে ট্রিটমেন্ট দিচ্ছি। আর ডেঙ্গুর দিকে যদি হয় তাহলে তার প্ল্যাটলেট কাউন্টটা কমে যাবে, হিমাটোক্রিটটা বেড়ে যাবে, তার ব্লাড প্রেশার ফল করবে, ব্লিডিং হবে, সেটা আবার দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে তার ডেঙ্গুটাই তার বেশি প্রিডমিনেটিং। আচ্ছা, যারা নাকি প্রেগনেন্ট আছেন তাদের মধ্যে থেকে কারো যদি ডেঙ্গু জ্বর হয়, সেক্ষেত্রে কি আপনাদের কোনো স্পেশাল প্ল্যান অথবা কোনো চিকিৎসায় কোনো পরিবর্তন এই ধরনের কোনো কিছু থাকে? হ্যাঁ, প্রেগনেন্সিতে সাধারণত অন্যদের মতোই ট্রিটমেন্টগুলো হয়, কিন্তু যাদের মানে ইডিডির কাছে চলে এসেছে, তাদের সিজারিয়ান সেকশনটা খুব কিছুদিনের মধ্যেই এবং তার ডেঙ্গুও হয়েছে, সেক্ষেত্রে প্ল্যাটলেট কাউন্টটা যদি তার ফল করে, সেটা তো অবশ্যই আমাদের সেটাকে বাড়িয়ে নিতে হবে, তার ব্লাড রেডি রাখতে হবে। প্ল্যাটলেট কনসেন্ট্রেট যদি লাগে, অনেক সময় লাগেও, সেটা আমরা রেডি রাখি, কারণ প্রেগনেন্ট পেশেন্টদের কখন সিজারিয়ান হবে এবং কম প্ল্যাটলেট থাকলে তো সিজার করাটাও মুশকিল। আচ্ছা, আমরা যেমন রিসেন্টলি দেখেছি কোভিডের ক্ষেত্রে যেমন প্রেগনেন্ট মহিলা অনেকেই মৃত্যুবরণ করেছেন এই ইনফেকশনের কারণে। ডেঙ্গুর ক্ষেত্রে কি আপনারা এই ধরনের কোনো কিছু দেখেছেন আপনাদের হসপিটালে? না, ওরা তো আসলে ওয়ার্নিং সাইন এবং অ্যাসোসিয়েটেড প্রেগনেন্সি বা একটা যে গ্রুপ বললাম, তারা তো একটু ভালনারেবল গ্রুপ আসলে, এবং ওদেরকে আমরা এই জন্য অ্যাডমিট করতে বলি আর কি। আচ্ছা, ওদের একটু ঝুঁকি তো আছে। এই যে ওভারঅল ডেঙ্গুর চিকিৎসা হচ্ছে, আমি একটু এটার খরচটা সম্পর্কে জানতে চাই যে এটা কি অনেক বেশি মানে এটার ব্যয়বহুল কীরকম? না, খুব বেশি ব্যয়বহুল না। ইনভেস্টিগেশনগুলোও তো যেমন করোনাতে সব কিছুই খুব কস্টলি, এইচআরসিটিটা সবাই কিন্তু সাধ্যের মধ্যে পড়ে না সেটা খরচ করা। তো ডেঙ্গুর টেস্টগুলো অত বেশি ব্যয়বহুল না, এবং পানি খাওয়া, প্যারাসিটামল এটাও রেডি করা কোনো সমস্যা না। কিন্তু যদি তার খারাপ পর্যায়ের দিকে চলে যায়, সে তখন অবশ্যই যদি ভালো হসপিটালে ভর্তি হতে যায়, সেখানে তো আবার ক্যাটাগরি আছে, তো সেখানে কস্টটা একটু বেশি হয়ে যায়। তবে পাবলিক হসপিটালে যদি যায়, সেখানে তো আর অত বেশি কষ্ট হবে না, সরকারি হাসপাতালে কম থাকে। এবং আপনাদের আসলে যে কোনো জায়গায় যেমন আইসিইউ কিংবা যেটা জেনারেল ওয়ার্ড, সেই অনুযায়ী তো এটা ডিফার করবে। আপনি যেটা বললেন যে কারো যদি অবস্থা বেশি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে সেটা যাতে না হয় সেই ব্যাপারে আমাদের অ্যাওয়ারনেসটা কিন্তু ওই জন্যই, আমাদের প্রোগ্রামটাও তো সেজন্যই, যে যাতে ওই খারাপের দিকে না যায়। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দিনে যদি আমরা এইটুকু এনশিওর করি যে তার ব্লাড প্রেশার ঠিক আছে, পেশেন্টের পেট ব্যথা নাই, বমি নাই, তাহলে তো সে বাসাতেই থাকতে পারলো। আচ্ছা, এই ব্যাপারে আমি একটু আপনার সাথে শেয়ার করতে চাই যে সাধারণত দেখা যায় যে এই যে রুগী খারাপ হয়ে যাওয়া, এটা দেখা যায় যে জ্বর যখন নাকি কমে যায়, অনেকে মনে করেন যে হ্যাঁ, অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেন যে হ্যাঁ জ্বর নাই, হয়তো ভালো হয়ে গিয়েছে, তখন দেখা যায় যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়। এই ব্যাপারে আপনি কি বলবেন যে এটা আসলে এটা কি রেগুলার সবসময় এরকম হয় নাকি কারো কারো ক্ষেত্রে এরকম হতে পারে? যাদের ডেঙ্গু জ্বর হয়েছে সবাই কি দ্বিতীয় দিন, তৃতীয় দিনেই এরকম ক্রিটিক্যাল ফেজে চলে যাবে? যারা সেভাবে ফ্লুইড খেতে পেরেছে আর যাদের সেই প্লাজমা লিকেজ হয়নি, বিশেষ করে আমরা তো আসলে প্রাইমারি ইনফেকশনগুলোই দেখেছি, ডিল করেছি, তো সবার তো এরকম হয় নাই। আচ্ছা, তার মানে সবার ক্ষেত্রে এরকম হবে না, কিন্তু কারো কারো ক্ষেত্রে এরকম হয়ে যায়। সেজন্য আসলে বাসার সবাইকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে যে যখন নাকি দ্বিতীয়, তৃতীয় দিনে জ্বরটা না থাকে তখনই আসলে পেশেন্ট খারাপ হয়ে যায়। এবং ওই সময় যে দ্বিতীয়, তৃতীয় দিনে যে পেশেন্ট খারাপ হয়ে যায়, তখন কি ওই সময় কি মানে যে ডেঞ্জার সাইনগুলো আপনি বললেন, প্রেশার কমে যাওয়া, এটা কি বাসায় কেউ তখন বুঝতে পারে, রোগীর আত্মীয় স্বজন যে সে খারাপ হয়ে যাচ্ছে? ব্লাড প্রেশার তখন আসলে কি দেখলে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন? যে জ্বর নাই কিন্তু তার কি সমস্যা হলে তখন হাসপাতালে নিয়ে যাবে, কিংবা তার হয়তো কনশাসনেসটা খারাপ হয়ে যাচ্ছে, পেশেন্ট কিছু খেতে পারছে না, কিছু খেতে পারছে না, তার পেট মানে বমি হচ্ছে, এটা তো সে দেখতেই পাচ্ছে, পেটে ব্যথা করছে, নিঃশ্বাস নিতে পারছে না। আচ্ছা, আমি চাইবো আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে দেবার জন্য। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে ডেঙ্গু হচ্ছে, সেটা নিয়ে আপনাদের ঘাবড়ানোর কিছু নাই। আপনারা ব্যালেন্স ডায়েট খান, পুষ্টিকর খাবার খান, বিশেষ করে সিজনাল ফ্রুট, সিজনাল যে শাকসবজি আছে সেগুলো খান, পালং শাক, তারপরে আপনারা পেঁপে খান,
যেটা আপনারা সবসময় নিজেরাও বলেন। তো পেঁপে ব্লেন্ড করে সেটাতে লেবু দিয়ে খেতে পারেন। ভিটামিন ডি, ভিটামিন সি, তারপরে জিঙ্ক, আয়রন, এগুলো সবই কিন্তু আপনাদেরকে ইমিউনিটি বুস্ট আপ করতে সাহায্য করবে। আর জ্বর হলে প্যারাসিটামল খাবেন, এবং যখনই দেখবেন যে খারাপ কিছু, আপনারা ডাক্তারের সাথে শরণাপন্ন হবেন, ডাক্তারের কাছে কোনো রিস্ক নেবেন না। এবং পেশেন্ট কনভালসেন্ট পিরিয়ডে চলে আসলে পেশেন্টের যে র্যাশটা হয় সেটাতে কিন্তু ইচিং হয়, কাজে সেই র্যাশ থেকে ভয় পাওয়ার কিছু নাই। তখন আপনারা বুঝবেন যে পেশেন্ট আসলে ভালোর দিকেই চলে গেছে, পেশেন্টকে নিয়ে চিন্তার কিছু নেই। জি, আমাদের হাতে আর সময় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য এবং আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেবার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি ডেঙ্গু জ্বর সম্পর্কে আলোচনা করতে। আশা করি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। এছাড়াও পরবর্তীতে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.youtube.com/মাছরাঙা টিভি প্রোগ্রামে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।